এটা তো মাননীয় পদ্মত মাণিক্য কিশোর তীব্রামথার সুপ্রিমো, তিনি তার যে রাজনৈতিক অবস্থান, যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরার যে সরকারটা কার? বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে, তাদের সরকার। তারা ত্রিপ্রাসাদের জন্য, এডিসির জন্য কিছুই করছে না। এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন। আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন। এতে তার মূল রাজনৈতিক যে অবস্থান, এটা পুরনো নয়, এটা নতুন নয়। প্রথম থেকেই সে অবস্থান তিনি যে নিয়ে আসছেন, এটাকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন, নতুন কিছু নয়। অর্থাৎ এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি এবং মথার মধ্যে একটা যুদ্ধ খেলা, এরকম একটা নাটকীয় পরিবেশ গড়ে তোলে। কিভাবে একটা অংশের জনগণকে বোকা বানিয়ে বারবার কদিন বাদে বাদে নতুন নতুন স্লোগান তুলে তাদের সমর্থন আদায় করা যায়, এটি করে যাচ্ছেন। আবার দিল্লি থেকে অন্য কথা বলছেন। এভাবে তার যে আসল রূপ, তার আসল শ্রেণীগত অবস্থান, ত্রিপ্রাসাদের সম্পর্কে সত্যি তীব্রামথা দলের কোনো কর্মসূচি আছে কিনা নাই, এটাকেই তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন। তিনি আরেকটা কথা বলেছেন এখানে, যে গত ৭৮ বছরে নাকি এই দেশের ট্রাইবালদের, আদিবাসীদের জন্য বিগত দিনের কোনো সরকার, কোনো দল চিন্তা করেনি, একমাত্র মোদি, অমিত শাহ তারা করেছেন। কি বলে যে মোদি অমিত শাহ সময়েতে ফরেস্ট রাইট অ্যাক্ট তার ইমপ্লিমেন্টেশন বন্ধ, যে মোদি অমিত শাহ ১২৫তম সংবিধান সংশোধন বিল, যার মধ্য দিয়ে ডিসি যে ক্ষমতায়ন হবে, ডাইরেক্ট ফান্ডিং আসবে, গত ৮ বছর ধরে এটাকে পার্লামেন্টের হিমঘরে ফেলে রেখে দিচ্ছে। যে মোদি অমিত শাহর সময়েতে দেশের লাখো লাখো আদিবাসী পরিবার, এই আদানি আম্বানিদের কাছে সমস্ত বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ তুলে দিতে গিয়ে উচ্ছেদ হচ্ছে, আর তিনি গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন। এটা তো অত্যন্ত দুর্ভাগ্য। বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের এমনই রায় দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আরেকটা মাননীয় সুপ্রিম কোর্টের যে খুবই দুর্ভাগ্যজনক রায়। যদিও এটা শুধু ত্রিপুরাজ্যের জন্য না, এটা হয়তো গোটা দেশের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিলেই এটা সবসময়ই যুক্তিগ্রাহ্য হবে, দেশ হিতে হবে, এটা এমন কথা নয়। সুপ্রিম কোর্টের তারাও মানুষ, তারা ভগবান নয়। যদি ভগবান বলে কিছু থাকে আমরা মনে করি অনেকে। সেখানে 2009 সালের আগে যারা নিযুক্ত হয়েছে, এখন 2026 সাল, 17-18 বছর বাদে একেবারে চাকরি জীবনের সায়ান্নে এখন টেট পাস করতে হবে, তাও নাকি 2027 সালের মধ্যে। এর সম্পর্কে 28 এর সম্পর্কে ইতিমধ্যেই এই টিজিটিএ, এসবিরুট, এটিটিএ, তারপরে ডিইসিসি এবং আরও বহু সংগঠনের তরফ থেকে তারা আপত্তি জানিয়েছেন। এবং এই অল ইন্ডিয়া স্টেট এমপ্লয়িজ গভর্নমেন্ট ফেডারেশন, তারাও কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করেছেন। সেই জায়গায় আমি বলবো যে আমাদের রাজ্য সরকারকে, এমনিতেই ত্রিপুরার যে প্রায় 12,000 শিক্ষকের শূন্যপদ খালি করে রয়েছে, শত স্কুল সিঙ্গেল টিচারে এই রাজ্যের দক্ষ শিক্ষা ব্যবস্থা চলছে। এই টেটের কারণে স্বাভাবিক জীবনের শেষ পর্যায়ে এসে এই শিক্ষকরা গিয়ে টেট পরীক্ষা দিয়ে অনেকেই সেরকম
মানসিক বা অন্যান্য প্রস্তুতি থাকবে না। এতে কি হবে, শুধু সেই শিক্ষকগুলো না, তাদের পরিবারগুলো না, যে ত্রিপুরা রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার যে এমনিতে ভেঙে পড়ে যাচ্ছে, এটা মাটিতে মিশে যাবে। রাজ্য সরকার তার পক্ষে এটা করণীয় কিছু নেই, ঠিকই কোর্টের রায়, কিন্তু আমি বলবো অনতি বিলম্বে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করো, বা কেন্দ্র সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন করে হোক বা যেই হোক, কারণ 2009-এর আগে নিয়োগ হয়েছে তারা, 2009-এ এই নয়া শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তো এর জন্য তারা দায়ী না। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে বোঝানো সম্ভব হবে না বা পদক্ষেপ নেওয়া যাবে না, এটা মানে মানে অযৌক্তিক হবে তা নয়, মানবিক কারণেই এবং আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা চালু রাখার প্রয়োজনেই এটা প্রয়োজন, এটা যে একটু রিভিউ করা। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে তেলবাহী ভারত